হ্যালো বাচ্চারা, পরিবেশ রসায়ন পর্ব ৮। আর এই পর্ব ৮-এ আজকে আমরা পড়বো গ্রাহামের ব্যাপন সূত্র। এই ক্লাসটা খুবই রিল্যাক্সিং একটা ক্লাস হবে, কারণ টপিকটাও ছোট এবং এখান থেকে অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো আসে কোনো আহামরি কঠিন জিনিস না, সহজ জিনিস। তো হোপফুলি আমরা ক্লাসটা এনজয় করবো এবং ইজিলি গ্রাহামের সূত্রের যে টপিকটা আছে এটা আমরা ইজিলি শিখে যাবো। তো চল আমরা স্টার্ট করি। শুরুতে আসি গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহাম সাহেব কি বলছে আসলে গ্রাহামের ব্যাপন সূত্র? আচ্ছা, ছোটবেলায় গ্রাহাম সাহেব বলছিল যে কোন একটি গ্যাসের ব্যাপনের হার, কিসের হার? ব্যাপনের হার। কোন একটি গ্যাসের ব্যাপনের হার এর বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপনের হার যদি আমরা আর ধরি, আর ইজ প্রপোর্শনাল টু 1/√ডি। এই ডিটা কি এখানে? ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। এখানে কোনটা কি? এখানে আর হচ্ছে ব্যাপনের হার আর ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। আর হচ্ছে ব্যাপন হার। কার ব্যাপন? ওই যেই নির্দিষ্ট গ্যাস নিয়ে আমরা কথা বলতেছি, যেই গ্যাসের ব্যাপন হার আমরা নির্ণয় করবো সেটার কথা বলতেছি। ঠিক আছে, তাহলে আর হচ্ছে ব্যাপনের হার আর ডি কি? ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া? এখান থেকে আমরা লিখতে পারি এরকম, যে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দিই, সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে আমরা এইভাবে লিখতে পারি যে R1/R2 ইকুয়াল টু √d2/d1। যেহেতু এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদের গ্রাহাম সাহেব কি বলছে? গ্রাহাম সাহেব বলছে যে কোন একটি গ্যাসের ব্যাপনের হার, কোন একটি পার্টিকুলার গ্যাসের ব্যাপনের হার এর বাষ্প ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এখন আমরা যখন ম্যাথ করি, ম্যাথ করার ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু সম্পর্ক নিয়ে কাজ করি। এখানে আরো বেশ কিছু সম্পর্ক, তো সবগুলো সম্পর্ক যদি একবারে লিখে ফেলি তাহলে আসলে এখানে আর আহামরি তেমন কোনো পড়ার জিনিস থাকে না। যদি থিওরির কথা বলি আর কি, থিওরিতে আর আহামরি তেমন কিছু থাকে না। তো এইখানে ছোট্ট একটা সম্পর্ক যদি আমি লিখি এরকম, যে যে বাষ্প ঘনত্বটা লিখছে এখানে, এই জায়গায় আমাদের যে আণবিক ভর আমরা ছোটবেলায় শিখছিলাম, আণবিক ভর, এই আণবিক ভরটা কি ভাইয়া? এম, তাই না? এই এম ইকুয়াল টু, আণবিক ভর এম ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আণবিক ভর এম ইকুয়াল টু কি? 2d, 2 ইন্টু ডি, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো এইসব সম্পর্কের উপর ডিপেন্ড করে আমরা আলটিমেটলি এরকম একটা সম্পর্ক দাঁড় করাইতে পারি। খেয়াল করে দেখ, অনেকগুলো একসাথে লিখবো ম্যাথ করার জন্য বেসিক্যালি। তো আমাদের গ্রাহামের সূত্র থেকে আলটিমেটলি আমরা যে জিনিসটা পাই এরকম, যে R1/R2 ইকুয়াল টু √d2/d1 ইকুয়াল টু √m2/m1। ঠিক আছে, ইকুয়াল টু t2/t1 ইকুয়াল টু v1/v2 ইকুয়াল টু x1/x2। আচ্ছা, তাহলে কয়টা লিখলাম? 1 2 3 4 5 6টা লিখছি। কয়টা লিখছি? 6টা লিখছি। তো এইখানে আমাদের যেই জিনিসগুলো জানা দরকার, যে কোনটা দিয়ে কি বোঝায়, কখন কোন সম্পর্কের কথা বললে আমরা এই সূত্রটা বসাইতে পারবো, যে এখন এই এই সম্পর্কটার কথা বলছে ম্যাথে, এই জিনিসটা চাইছে, তাহলে এই কম্পারিজনে আমাদের এই দুইটা জিনিস লাগবে। ঠিক আছে, তো এর মধ্যে আমরা অলরেডি জেনে আসছি যে R1 R2 এগুলা কি? এগুলো হচ্ছে ব্যাপন হার। D1 D2 এটা কি? বাষ্প ঘনত্ব। এম কি ভাইয়া? এম হচ্ছে আণবিক ভর। এরপরে টি, টি মানে তো সময়, আমরা জানি তাই না? টি কি? টি হচ্ছে সময়। কিসের সময়? ব্যাপনের সময়। মানে একটা জিনিস ধর ব্যাপিত হবে, ব্যাপন হবে, কতক্ষণ ধরে ব্যাপিত হয় বা কতক্ষণ লাগে ব্যাপন হইতে। তো এই জিনিসটাকে আমরা বলবো কি? ব্যাপন, ব্যাপনের সময়, ব্যাপনের সময়। ঠিক আছে, এটা একটা। এরপর V1 V2, এই ভিটা কি? ভি হচ্ছে গ্যাসের আয়তন। কার আয়তন? গ্যাসের আয়তন। কোন গ্যাসের আয়তন? যেই গ্যাসটা ব্যাপিত হবে বা যেই গ্যাসের ব্যাপন নিয়ে আমরা পক করতেছি। ঠিক আছে, ওই গ্যাসের আয়তন। ওকে, তাহলে গেল এটা। এবার আসি আমরা, এরপরে লাস্টে কি আছে? x1, x1/x2। এখানে এক্সটা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ম্যাথ আসে হচ্ছে
দুইটা টপিক থেকে এখানে সব থেকে বেশি ম্যাথের সূত্র লাগে x1 x2, তারপরে m2 m1, মাঝে মাঝে t2 t1। ঠিক আছে, তাহলে এখন খেয়াল কর x1 বাই x2, এখানে xটা কি ভাইয়া, এখানে x হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা গ্যাসের অতিক্রান্ত দূরত্ব, গ্যাসের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন গ্যাস কেন অতিক্রান্ত দূরত্ব, আমরা এই মানটা আমরা কেন নিব? বেসিক্যালি কি হয়, একটা গ্যাস মনে কর ব্যাপিত হইতেছে, ধর এই জায়গায় একটা গ্যাস আছে, এটা ব্যাপিত হইতেছে, ব্যাপিত হয়ে যাইতেছে ওইদিকে। হ্যাঁ, তো এখন এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূর গেল ব্যাপিত হয়ে, এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার এক্স। এক্স হচ্ছে কি ব্যাপিত গ্যাসের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই জায়গা থেকে গ্যাসের আদি পজিশন থেকে স্টার্টিং পয়েন্ট থেকে সে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত ব্যাপিত হয়েছে, ওই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার এক্স, ওই দূরত্বটাই হচ্ছে আমার এক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা সূত্রটা শিখলাম, প্রথমে সূত্রটা দেখলাম, দেখার পর এর সাথে অনেকগুলো সম্পর্ক আমরা তৈরি করছি। তো এই সম্পর্কটা এটা কিভাবে আসছে, এগুলার ডিরাইভেশন পড়ার দরকার নাই, ও জীবনে কোনোদিন লাগবে না, শুধুমাত্র এই যে লাইনটা ভাইয়া লিখছি এই লাইনটা পড়লেই হবে। ঠিক আছে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলেই মোটামুটি আমাদের বিগত বছরে এবং সামনে ভবিষ্যতে ইহকাল পরকাল সকল কোশ্চেন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো এখন আয় অ্যাজ ইউজুয়াল আমরা যা করি, এখান থেকে প্রথমে বোর্ড কোশ্চেন সলভ করব, এরপর এখানে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, কার? গ্রাহাম সাহেবের। তো আয় প্রথমে বোর্ড সলভ, বোর্ড কোশ্চেন এখান থেকে আসলে দুইটা টাইপের বোর্ড কোশ্চেন হয়। যে প্রথম হচ্ছে কম্প্যারিজন, যে কোন গ্যাসের থেকে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে এটা নিয়ে, আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নিয়ে, যে কে কত দূর যাবে বা কে কোথায় গিয়ে মিলিত হবে। এই দুইটা টাইপ করলে বাকি সব দেখবি এই টাইপের মধ্যে চলে আসছে। দেখ আমি প্রথম দুইটা ম্যাথ করাবো, বাকিগুলো সব এই টাইপের মধ্যে চলে আসবে। আয় প্রথম ম্যাথটা দেখ কি বলছে, যে স্টপ কর্ক খোলা অবস্থায় পাত্র 1, এই যে পাত্র 1 এবং পাত্র 2, ওকে, পাত্র 2 হতে পাত্র 3-এ কোন গ্যাসটি আগে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, বলছে এ হচ্ছে আমাদের পাত্র 3, দেখ এই যে এটা পাত্র 3। তো এই যে পাত্র 3 বলছে, আমরা যদি স্টপ কর্কগুলো খুলে দিই, এগুলো খুলে দিলে এই যে পাত্র 1-এ যে গ্যাসটা আছে, পাত্র 1-এ যে গ্যাসটা আছে এবং পাত্র 2-এ যে গ্যাসটা আছে, এই দুই গ্যাসের মধ্যে কে আগে দৌড়ায়া 3 নাম্বার পাত্রে যাইতে পারে, কে আগে দৌড়ায়া 3 নাম্বার পাত্রে যাইতে পারে। এখন ধর ভাই তুই মনে কর যে এটা তুই এটা দিলি যে আমি আর হচ্ছে উসাইন বোল্ট, আমাদের দুজনরে ছেড়ে দিলে কে আগে দৌড়ায়া মনে কর ধর একটা নির্দিষ্ট ডিস্টেন্স 100 মিটার 200 মিটার দূরত্বে যাইতে পারবে। ঠিক আছে, তুই মনে কর দূরে দাঁড়ায় লইলি একটা চকলেট নিয়ে, হ্যাঁ, নিয়ে বললে আমার আর উসাইন বোল্টের বললি যে আগে এসে আমরা দৌড়ায় ধরতে পারবি, তারা এই চকলেটটা দিব। ক্লিয়ার? এখন কে আসলে দৌড়াবে, কে বেশি দৌড়াবে, এখানে আসলে কিসের উপর ডিপেন্ড করে? ধর আমি আর উসাইন বোল্টের কথা চিন্তা করলে আসলে ও অ্যাথলেট, আমি নর্মাল, এইভাবে চিন্তা করা যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে, গ্যাসে তো আর কেউ অ্যাথলেট না, গ্যাসের ক্ষেত্রে কি সবাই সেম। গ্যাসের ক্ষেত্রে আমরা কি এখানে মানে মেইন ক্রাইটেরিয়া ধরবো? তো খুবই সিম্পল, যে যেই গ্যাসের ওয়েট কম হবে, হালকা পাতলা হবে, সেটা বেশি দৌড়াবে। যেটা ভারী, ওয়েট বেশি, মলিকুলার ওয়েট বেশি, আণবিক ভর বেশি, সেটা কি কম দৌড়াবে। সিম্পল। আর যদি বলা হয় যে এই দুইটা গ্যাসটি কোন গ্যাসটা আগে পৌঁছাবে, যে পায়ে পাতলা মানুষ, যে একটু হালকা পাতলা ফ্লেক্সিবল, সে একটু বেশি দ্রুত যাবে, আর যে ভারী মোটা সোটা ওয়েট বেশি, সে একটু কম দূরে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখান থেকে তৈরি মানে ফাইন্ড আউট করতে হবে কি, এই যে পাত্র 1-এ গ্যাস যেটা আছে তার ভর কত, পাত্র 2-এ গ্যাস যেটা আছে তার ভর কত। এবার দুই পাত্রের ভর আমরা দেখব, যে যেই পাত্রে ভর বেশি তার ব্যাপন হার কম, যেই পাত্রে ভর কম তার ব্যাপন হার বেশি। অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। প্রথমে প্রথম পাত্র 1-এর কথা চিন্তা করি আমরা। পাত্র 1-এ কি কি দেয়া আছে দেখতো ভাইয়া, এটা দেওয়া আছে কি T1, এটা হচ্ছে আমার T1, এটা দেওয়া আছে কি, এটা হচ্ছে W1, এটা দেওয়া আছে V1, আর এই যে 780 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমার P1। তাহলে P1 V1 T1 W1 দেওয়া আছে। এবার পাত্র 2-এ এটা দেওয়া আছে T2, 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 তারপরে এটা দেওয়া আছে W2, W2 200 ml, এটা দেওয়া আছে আমার V2, আর 1.2 atm এটা দেওয়া আছে কি P2। তাহলে আমাদের বের করা লাগবে কি, দুইটা গ্যাসের ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে কোনটাতে আণবিক ভর বেশি বা কম। তাই শুরুতেই আমরা পাত্র 1 নিয়ে একটু চিন্তা করি।
পাত্র 1। ঠিক আছে, তো পাত্র 1-এর জন্য আমাদের সূত্র কি ভাইয়া? ছোটবেলায় আমরা সূত্র শিখছিলাম কি, P1 V1 ইকুয়াল টু W1 বাই M1 আর P1। যেহেতু আমাদের এখানে W দেয়া আছে, আমরা বের করব কি, M, বড় হাতের M, আণবিক ভর। সেজন্য আমরা ওই যে আমাদের মূল সংখ্যা n কে কি লিখছি, W বাই M লিখছি। ওকে, তো এইবার আমরা কি করব, জাস্ট মানগুলা বসায় দিব, মানগুলা। তো মানগুলা যদি বসায় দিই, এখান থেকে কি আসতেছে, পি এর মান কত ভাইয়া? পি হচ্ছে 780। এটাকে যদি আমরা এটিএম এ নেই, তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে? 780 ডিভাইডেড বাই 760। ঠিক আছে, ইনটু ভি কত দেওয়া আছে? ভি আছে 300 ml। তাহলে ভি 300 ml দেওয়া আছে, মানে 300 ডিভাইডেড বাই 1000। কেন 1000? ওই যেটাকে আমরা লিটারে নিয়ে গেছি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু ডাব্লিউ কত ভাইয়া? ডাব্লিউ হচ্ছে 0.54 গ্রাম, 0.54 ডিভাইডেড বাই M1। M1 কত জানি না, আমরা M1 বের করব, ইনটু আর এর মান কত? 0.0821 ইনটু তাপমাত্রা T1 কত ভাইয়া? তাপমাত্রা T1 20 ডিগ্রি। 20-এর সাথে যদি 273 যোগ করি তাহলে কত? 293। আমি কেন এগুলো এক লাইনে করতেছি, কেন বের করি নাই? কারণ ইতিমধ্যে এই টাইপের তোদেরকে অনেক ম্যাথ করাইছি, অনেক ম্যাথ করাইছি। এই বিগত যে 7টা ক্লাস আছে, এই 7টা ক্লাস করার পরে এই যে জিনিসটা আমি দেখাইতেছি, পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কিভাবে এম এর মান বের করে, এটাই তো মনে কর যে তোদের জন্য অপমানজনক। ঠিক আছে, তো এই অপমান তোদের করতে চাই না আমি, এজন্য ডিরেক্ট মানগুলো লিখছি। এইটুকু হোপফুলি পারিস। প্রথম 7টা ক্লাস করলে আমি বিশ্বাসী, তোদের উপর এইটুকু বিশ্বাস আমার আছে, তোরা ডেফিনেটলি এটা পারবি ইনশাল্লাহ। তাহলে আমরা যাই M1, এখান থেকে M1 এর একটা মান আমরা পাবো। ঠিক আছে, তো M1 এর মান আমরা পাইলাম। পাওয়ার পরে এবার আমরা কি করব? পাওয়ার পরে এবার আমরা M2 বের করব। কি বের করব? M2 কার জন্য? পাত্র 2। পাত্র 2 এর জন্য আবার সূত্র কি ভাইয়া? পাত্র 2 এর জন্য আবার সূত্র হচ্ছে এই যে P2 V2 ইকুয়াল টু W2 M2 বাই আর T2। এখান থেকে আবার কি বের করতে পারবি? আবার তুই M2 বের করতে পারবি, তাই না? M2। তো এখন দেখ ভাইয়া, তোর M1 ও আছে, M2 আছে, দুইটাই আছে। এই ডাটাগুলো কোনটা? ওই যে ওই পাশেরটা। ঠিক আছে, তো দুইটা বসানোর পর এবার তুই লিখবি যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা ছোটবেলা জানি, আমরা ছোটবেলা থেকে জানি, কি জানি? আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। ঠিক আছে, অর্থাৎ আমাদের আর ব্যাপন হার আণবিক ভরের কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই যদি হয় ডিয়ার স্যার, প্রিয় স্যার, তাহলে এখানে আমরা একটা সম্পর্ক তৈরি করে দিতে পারি। সেটা কি? এই যে আমাদের আর আর হচ্ছে আমার এম, তাই তো? তাহলে বাচ্চারা দেখ, এখানে যদি আমার আর বাড়ে, আর যদি বাড়ে, এম কি কমবে? হ্যাঁ, জিনিসটা রিভার্স দেখানো উচিত আর কি। যেহেতু আমরা আণবিক ভর দিয়ে কাজ করতেছি, তাহলে এইদিকে ধর এম আর এখানে হচ্ছে আর। তাহলে এম যদি বাড়ে, এম যদি বাড়ে আর কমে, আর এম যদি কমে তাহলে আর বাড়ে। সিম্পল। তো এইখানে আমরা এই সম্পর্কটা দিয়ে বলে দিব যে কি বলছে, যে কোন গ্যাসটি আগে পৌঁছাবে। তো যেই গ্যাসের ভর কম সেই গ্যাস আগে পৌঁছাবে, যেই গ্যাসের ভর কম তার ব্যাপন হার বেশি। এখন তোর যদি মনে হয় যে ভাইয়া আমরা ব্যাপন হার বের করে দেখাবো, তাহলে তুই ওই যে আবার এখান থেকে M1 আছে, M2 আছে, তাহলে R1/R2 ইকুয়াল টু √M2/M1। এই যে এটা R1/R2 ইকুয়াল টু √M2/M1। তাহলে এখান থেকে তুই R1 বের করবি বা R2 বের করবি, দেখবি যে এখানে একটা ডাটা থাকবে, ওটার সাথে গুণ, তো কম্প্যারিজন করা যে কোনটা বেশি কোনটা কম। তো ওইটুক করলেও তোর যদি মনে হয় যে ভাই আমি ওইটুক করবো, ইটস ওকে ফাইন। বা তোর যদি মনে হয় যে না ভাই আমি এখানে যেটুকু করছি ওইটুকু অ্যান্সার মিলাই দিব, ইটস ওকে ফাইন, দুইভাবেই কারেক্ট। তাহলে দেখ, এই টাইপের আর অনেকগুলো ম্যাথ আছে, আমি আর ওগুলা করবো না। ভালো করে আরেকবার আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই এই ধরনের কোশ্চেন আসবে, যে যদি আমরা স্টপ কর্ক খুলে দেই বা এটা করি সেটা করি, বা দুইটা পাত্র দিয়ে বলবে যে এই দুইটা পাত্রের গ্যাস কোন গ্যাসটির কি বেশি, ব্যাপন হার বেশি, এটা যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? খুবই সিম্পল, আমরা ওই যেই দুই পাত্র থাকবে বা যেই দুইটা পার্টিকুলার গ্যাস থাকবে, উভয়ের ক্ষেত্রে কি নির্ণয় করব? উভয়ের ক্ষেত্রে আমরা
আণবিক ভর নির্ণয় করব। নির্ণয় করে আমরা পরে এই যে কম্পারিজনটা দেখাবো, এই কম্পারিজনটা দেখে আমরা বলবো ডিয়ার স্যার, প্রিয় স্যার, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। অ্যান্সার শেষ। ঠিক আছে, হোপফুলি আমরা পারবো। পারলে আমরা যাই হচ্ছে, এটা হচ্ছে একটা টাইপ, হ্যাঁ এটা একটা টাইপ, আর এই হচ্ছে তোমার আরেকটা টাইপ। এই দুই টাইপই ম্যাথ শেষ, এর বাইরে তেমন কিছু আসে না, বা যেগুলো আসে সবই পারবি। ওকে, দেখ এখানে কি বলছে, বলছে এসসিএল প্রান্ত থেকে, এই এসসিএল প্রান্ত থেকে কত দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হবে তা নির্ণয় করো। এসসিএল প্রান্ত থেকে কত দূরত্বে সাদা ধোঁয়া নির্ণয় হবে। আচ্ছা, এখানে সাদা ধোঁয়ার কথা কেন বলতেছে, কারণ এই জায়গায় একটা রিয়াকশন আছে এরকম, যে এই দুইটা যদি মিলিত হয় তাহলে এই যে এসসিএল প্লাস অ্যামোনিয়া, তাই না, এই দুইটা মিলে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে, সাদা ধোঁয়া। কিভাবে বুঝবো এটা সাদা ধোঁয়া? এই যে দেখ ভাইয়া, সাদা কালি দিয়ে লিখছি, হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়ার সৃষ্টি করে। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ঠিক কত দূরে, অ্যাকচুয়ালি ঠিক কত দূরে সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। এখন যে নলটা দেয়া আছে, এই নলটা কত, 100 সেন্টিমিটার। ওকে, 100 সেন্টিমিটার। তো আমরা ধরে নিলাম যে এসসিএল থেকে এক্স দূরত্বে, কত দূরত্বে, এসসিএল থেকে এক্স দূরত্বে, যে এই পার্টটা এটা হচ্ছে এক্স, এসসিএল থেকে এক্স দূরত্বে এরা মিলিত হবে। ঠিক আছে, এসসিএল থেকে এক্স দূরত্বে এরা মিলিত হবে। তো তারপরে দেখ কি করা যায়। মনে করি আমরা প্রথমে লিখব, মনে করি এসসিএল থেকে এক্স দূরত্বে মিলিত হবে। ফাইন, ঠিক আছে, এক্স দূরত্বে মিলিত হবে। তাহলে এখানে আমার x1 ইকুয়াল টু কি ভাইয়া, এখানে আমার x1 ইকুয়াল টু হচ্ছে x, আর x2 ইকুয়াল টু কত, x2 হচ্ছে টোটাল দূরত্বটা কত ভাইয়া, টোটাল হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার এই x1 যদি হয় x, এসসিএল থেকে যদি এত দূরত্ব হয়, তাহলে x2 অ্যামোনিয়া থেকে কত দূরত্ব, 100 মাইনাস x, তাই না, তাহলে x2 টা কত হবে, 100 মাইনাস x। ওকে, এবার আমি জাস্ট আমার ওই যে ছোটবেলায় যে সূত্রটা শিখছিলাম, ওই সূত্রটা আমরা বসায় দিব। তো সূত্রটা কি শিখছিলাম, যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই যে এটা x1 বাই x2 ইকুয়াল টু রুট অফ m2 বাই m1, এটা শিখছিলাম আমরা। এখন ভাইয়া x1 কোনটা, x1 হচ্ছে যে এসসিএল থেকে x দূরত্বে, ঠিক আছে, আর x2 কোনটা, অ্যামোনিয়া থেকে x দূরত্বে। তার মানে আমার এই x1 যেটা, সেটার জন্য আমার m1 কোনটা ভাইয়া, এখানে আমার m1 কোনটা, m1 হচ্ছে এসসিএল, এমন হচ্ছে এসসিএল, আর m2 কে, m2 হচ্ছে অ্যামোনিয়া। এগুলো বর্ত আমরা জানি নাকি, বা বের করতে পারবো। তো পারলে এখানে এবার আমরা মান বসায় দেই। আমার x1 কত, x1 হচ্ছে কইসে, ওই যে x, আর x2 হচ্ছে 100 মাইনাস x ইকুয়াল টু রুট ওভার m2 কত, m2 হচ্ছে 36.5, আর m1 কত, m1 হচ্ছে অ্যামোনিয়া 14 আর 3 17। এগুলা কিন্তু তোরা পারিস, ঠিক আছে, এগুলা তোরা পারিস। আচ্ছা সরি, m2 তে অ্যামোনিয়া, তাই না, m2 হচ্ছে অ্যামোনিয়া কত, অ্যামোনিয়া হচ্ছে 17 ডিভাইডেড বাই m1 তো নিচে হচ্ছে 36.5। এগুলো আমরা বের করতে পারবো। ওকে, এইবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা x এর মানটা বের করব, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেহেতু জিজ্ঞেস করছে এসসিএল প্রান্ত হতে কত দূরত্বে, তো এসসিএল প্রান্ত হতে x দূরত্বে x এর মানটা বের করতে পারলেই হচ্ছে। ঠিক আছে,
এইটুকু ম্যাথ তো আমরা পারবো, এটা তো ম্যাথের পার্ট, এটা তো আর কেমিস্ট্রির পার্ট না, এইটুকু তোরা পারবে। তাহলে আমাদের যদি আমরা এই টাইপের আরো অনেকগুলো ম্যাথ আছে সেম টাইপের, ওগুলো আমি করবো না। আমি এই জিনিসটা আরেকবার বলে নেই, বোর্ডে আসলে এই দুই টাইপের ম্যাথই আসে ঘুরে ফিরে, অ্যাডমিশনে যায় একটু আরেকটু অন্যরকম, বা এর মধ্যেই যেগুলো আসে ওইগুলো একটু ঘুরে ফিরে দেয় আর কি। তো খেয়াল কর, আমরা একটু আরেকবার দেখি। সেটা হচ্ছে বলছে এসসিএল প্রান্ত থেকে কত দূরত্বে সাদা ধোঁয়া তৈরি হবে। সাদা ধোঁয়া কেন তৈরি হয়? কারণ এসসিএল আর অ্যামোনিয়া দুইটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা অ্যাকচুয়ালি একটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে। তো এখন আমরা ধরে নিলাম যে এসসিএল থেকে এক্স দূরত্বে, কত দূরত্বে? এসসিএল থেকে এক্স দূরত্বে আমাদের কি হবে? সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। তাহলে অ্যামোনিয়া থেকে কত দূরত্বে? 100 মাইনাস এক্স, যেহেতু পুরোটার দৈর্ঘ্য কত? 100। কখনো কখনো ম্যাথে এই পুরোটার মান কত থাকতে পারে? 100 জায়গায় 50ও থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো এবার আমরা মনে করি এসসিএল থেকে এক্স দূরত্বে মিলিত হব। তো আমার তাহলে এক্স ওয়ানটা কি? এক্স, আর এক্স টুটা হবে 100 মাইনাস এক্স। আমি এক্স ওয়ান এক্স টু কেন লিখছি? ওই সূত্রের সাথে মিলানোর জন্য। আমার এম ওয়ানটা তাহলে কি এসসিএল, যেহেতু এক্স ওয়ান থেকে যাইতেছে, তাই না? সরি, এই এসসিএল থেকে যেই দূরত্বটা সেটা যদি এক্স ওয়ান হয়, তাহলে এসসিএল এর ভর হবে এম ওয়ান, আর এম টু হবে কে? অ্যামোনিয়া। এবার ছোটবেলায় আমরা যে সূত্র শিখছিলাম, এই যে এই সমীকরণটা দেখ, এই যে এটা রুট ওভার এম টু বাই এম ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান বাই এক্স টু, ঠিক আছে? তো এটাই আমরা জাস্ট মান বসায় দিলাম। মান বসায় দেওয়ার পরে এই যে এক্স ওয়ান বাই এক্স টু ইকুয়াল টু রুট ওভার এম টু বাই এম ওয়ান। এবার এক্স ওয়ান হচ্ছে এক্স, আর এক্স টু হচ্ছে 100 মাইনাস এক্স, তারপর রুট ওভার আমার এম টু কত? অ্যামোনিয়া 17, আর এম ওয়ান হচ্ছে এসসিএল 36.5। তারপর এটা ক্যালকুলেশন করে এক্স এর মান যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো ফুলি আমরা বুঝতে পারছি। আমরা যাই পরেরটাতে। আচ্ছা, গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো গাণিতিকভাবে কেমনে বিশ্লেষণ করবি? এই যে এটা থেকে কি বের করবি? এটা থেকে এম ওয়ান বের করবি, এটা থেকে কি বের করবি? এটা থেকে এম টু বের করবি। এবার এম ওয়ান আর এম টুর মধ্যে যে হালকা পাতলা, যার মান কম, সে আগে দৌড়াবে। শেষ। বলছি না যে সব এই টাইপেরই ম্যাথ। দেখ এখানে টি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। এক্স্যাক্টলি আমি যেই ম্যাথটা করাইছি ওইটা, হুবহু এটা। আচ্ছা, তাহলে এইগুলা কি কাজ? এগুলো হচ্ছে হোম কাজ, হ্যাঁ, বা বাড়ির ওয়ার্ক, হোম কাজ। পরেরটা সেম জিনিস, দেখ ডাব্লিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। বলছে কি এ ও বি গ্যাসকে পাত্র সি নং গ্যাসে আগে ব্যাপিত হবে। কোনটা আগে ব্যাপিত হবে? তো আবার তুই সেম এইখানে এই জায়গায় তুই বের করবি কি? এম ওয়ান, এই জায়গায় বের করবি হচ্ছে এম টু। এম টু বের করে যার ভর কম সে আগে ওইখানে যাবে। শেষ, সিম্পল, ঠিক আছে? একই টাইপের জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। আবার এ ও বি গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে? একই জিনিস বারবার করে সময় নষ্ট করার কোনো দরকার নাই, এগুলা নিজে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আমি একটা সলভ করার পর তুই যদি বাকিগুলো সলভ করতে পারিস, তাইলে তুই বস হবি। আদারওয়াইজ সবই আমি করে দিলে তো হইলো না জিনিসটা। জেড পাত্রে এক্স গ্যাসের তুলনায় ওয়াই গ্যাসের অধিকতর ব্যাপিত হয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করে। অর্থাৎ এই এক্স গ্যাসের তুলনায় ওয়াই গ্যাসের যেটা আছে সেটা জেড পাত্রে বেশি ব্যাপিত হয়। তার মানে এটা থেকে ওইটার আণবিক ভর কি কম হবে, যেটা আগে ব্যাপিত হবে সেটা আণবিক ভর কম। তো তুই কি করবি? তুই এম ওয়ান নির্ণয় করবি, তুই এম টু নির্ণয় করবি, ঠিক আছে? বা তুই এটাকে অন্য নাম দিতে পারিস, এটাকে এম এক্স দিতে পারিস, এটাকে এম ওয়াই দিতে পারিস, হোয়াট এভার দিয়ে এবার তুই বের করে দেখবি যে কোনটা হালকা। যেটা হালকা সেটাই অ্যান্সার। শেষ। এটাই যে দেখ সেম জিনিস, এ গ্যাস, এখানে এ গ্যাসটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড HCl, আর এখানে হবে অ্যামোনিয়া NH2, সরি NH3, NH3। আর এখানে এই জায়গায় এই যে বি গ্যাসটা, এটা হবে HCl। তাহলে তুই খেয়াল করে দেখ, একটু আগে আমরা যেটা করে আসছি অ্যামোনিয়া আর HCl। তো এক পাশে হচ্ছে এ গ্যাস, কোনটা? অ্যামোনিয়া NH3, আর একটা হচ্ছে বি গ্যাস HCl। 70 সেন্টিমিটার, আগের বার কত ছিল? 100 ছিল, এবার কত? 70 সেন্টিমিটার। এই 70 সেন্টিমিটার দীর্ঘ একটা ইসের মধ্যে পরস্পর কোথায় মিলিত হবে? তো ওই যে ধর এ পাশ থেকে তুই একটা এক্স ধরবি, তাহলে ওই পাশ থেকে কত? ওই পাশ থেকে হচ্ছে 70 মাইনাস এক্স, বাস এক্স ওয়ান পেয়ে গেলি, এক্স টু পেয়ে গেলি। এবার এম ওয়ান আছে, এম টু আছে, বাকি কাজটুকু তো করতে পারবি, হোপফুলি পারবি, ঠিক আছে? তাহলে এই যে টপিকগুলা, এই যে ম্যাথগুলা ছিল, এগুলো হচ্ছে আমাদের কিসের ম্যাথ? এগুলো হচ্ছে আমাদের বোর্ডে আসা ম্যাথ।
কোথা থেকে? গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। আমরা অ্যাডমিশন টেস্টে 2-3টা কোশ্চেন করব। মোটামুটি মানে 100টা কোশ্চেনে যদি সলভ করি সব সেম টাইপেরই, ঠিক আছে? মানে এইখানে গ্রাহামের সূত্রে, তো অত বেশি করার দরকার নাই। যে কটা আমি করাইতেছি এই কটা টুকিটাকি প্রশ্ন ব্যাংক দেখলেই আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? হোপফুলি এখান থেকে আমরা আটকাবো না। আসি আমাদের অ্যাডমিশন যে প্রশ্নগুলা, প্রথম কি কোশ্চেন আছে একটু আমরা দেখি। কি বলছো ভাইয়া? বলছে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় নেয়। বিশুদ্ধ অক্সিজেনের কত? 80 সেকেন্ড। ওকে, এবার হচ্ছে একই অবস্থায় সমান আয়তনের 20% অজানা গ্যাস, সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। তার মানে 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, তার মানে হচ্ছে একটা মিশ্র গ্যাসের কথা বলছে, যেখানে অক্সিজেন আছে 80%, বাকি 20% কি? অজানা। এটাকে একটা মিক্সচার, একটা মিশ্রণ। তো এই মিশ্রণের জন্য নিঃসরণে কত লাগে? 85 সেকেন্ড সময় লাগে। কত? 85 সেকেন্ড সময় লাগে। এবার বলছে অজানা গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। যে অজানা গ্যাসটা আছে সে অজানা গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। এটা অজানা গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। ওকে, তো প্রথমে দেখি কি কি দেওয়া আছে। আমার টাইম দেওয়া আছে কার কার? বিশুদ্ধ অক্সিজেন, অর্থাৎ টি অফ O2 দেওয়া আছে। টি অফ O2 অক্সিজেন, এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে 80 সেকেন্ড। 80 সেকেন্ড। তারপর হচ্ছে টি অফ মিক্সচার, আমার যে মিশ্রণটা আছে, মিক্স যে মিশ্রণ গ্যাসটা আছে সেটার জন্য কত বলছে? সেটার জন্য বলছে হচ্ছে 85 সেকেন্ড। 85 সেকেন্ড। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ভর, তাই তো? তো ভরের জন্য আমাদের M(O2) অক্সিজেনের ভর কত? যে যে জানি না তার বাসায় ছোট ভাই বোন থাকলে জিজ্ঞেস করব, হোপফুলি ওরা বলে দিবে। কত? M(O2) কত? 32 গ্রাম, 32 গ্রাম। বাদ রইল কি? বাদ রইল হচ্ছে এই যে মিক্সচারটা, যে মিশ্রণের কথা বলছে, এই মিশ্রণের ভরটা নির্ণয় করব। তো সেটা কত? সেটা হচ্ছে M of মিক্স। এখন বাচ্চারা দেখ, এই M of মিক্স আসলে ঝামেলাটা কি দিছে? ঝামেলা দিছে বলছে এখানে 20% অজানা গ্যাস আর 80% অক্সিজেন গ্যাস। ওকে, তো ধর 80% যেহেতু অক্সিজেন গ্যাস, আমি লিখলাম কি এখানে যে অক্সিজেনের কত? 32, 32 এর 80%, 80/100, এতটুকু ঠিক আছে। সাথে কি? সাথে হচ্ছে একটা অজানা গ্যাসের 20%। তো অজানা গ্যাস কত? এটা তো জানি না। তো এই জন্য আমাদের কি করতে হবে? অজানা গ্যাস কিছু একটা ধরে নিবে। এখানে কি ধরা যায়? কি ধরা যায়? ধর আমি অজানা গ্যাস ধরে নিলাম W ইন্টু 20%, 20/100। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? এটা ক্যালকুলেট করলে এখানে আসবে, এই জায়গাটা যদি কাটাকাটি করি, এটা আসবে 25.6 যোগ এখানে কত? 0.2, 0.2 W। এইটা ব্যাস। এইবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে সূত্রটা দেখব, তারপর মান বসায় দিব। ছোটবেলায় একটা সূত্র আমরা শিখছিলাম, কই জানি, এই যে এটা, তাই তো? এখানে আমরা কি শিখছিলাম? এম এর সাথে সম্পর্কটা কি? এই যে এটা M2/M1, √M2/M1 ইকুয়াল টু T2/T1, √M2/M1 ইকুয়াল টু T2/T1। বসায় দিই, √M2/M1। আচ্ছা, M2 কোনটা আমাদের? M2 হচ্ছে যে M মিক্স, এইটা, তাই তো? তাহলে √M মিক্স বাই M of O2 ইকুয়াল টু T2/T1। আচ্ছা, তাহলে T2 কোনটা ভাইয়া? T2 হচ্ছে যে M মিক্সের যেটা T মিক্স, এই যে T মিক্স, তাহলে T মিক্স ডিভাইডেড বাই T অফ O2। ম্যাথ শেষ। এবার জাস্ট আমরা ডাটাগুলো বসাই দেব। যদি আমরা এটা লিখি, M মিক্স ইকুয়াল টু T মিক্স কত ভাইয়া? T মিক্স হচ্ছে ওই যে 85, তার মানে 85 ডিভাইডেড বাই 80 স্কয়ার। কেন? কারণ এই পাশে রুট ছিল, রুট উঠায় দিছি, ইনটু M of O2। M of O2 কত? 32। এবার এখানে মানগুলো বসায় দিই। টি মিক্সের, সরি M মিক্সের, M মিক্সের মান কত ছিল? 25.6, 25.6 যোগ 0.2 O2, 0.2 W, 25.6 যোগ 0.2 W ইকুয়াল টু, এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসে তা
কত 85/80 স্কয়ার ইন্টু 32। আমাদের বের করতে বলছিল কি এই যে অজানা গ্যাসটা আছে এই অজানা গ্যাসের আণবিক ভর, যেটা আমরা কত ধরছিলাম, যেটা আমরা ধরছি হচ্ছে ডাব্লিউ। তো দেখ এই সমীকরণে ডাব্লিউ ছাড়া আর কোনো অজানা রাশি নাই। সো হোপফুলি এইটুকু আমরা করতে পারবো এবং এই বিশ্বাসটা তোদের উপর আমার আছে যে এখান থেকে তোরা ডাব্লিউর মান বের করতে পারবি। ঠিক আছে, এটা কোথায়, এটা বুয়েট 17-18 ম্যাথ। হ্যাঁ, তো বাচ্চারা যারা কনফিউজ থাকে যে এই প্লে লিস্ট গুলাতে আসলে জিরো থেকে অ্যাডভান্স পড়াই, জীবনে শব্দ বলতে তো জিরো থেকে অ্যাডভান্স আর কিছু শিখিসনি, তো ওইটা নিয়ে সারাদিন পড়ে থাকিস, তো ক্লাসগুলো করলেই বুঝবি যে আসলে এখানে কি কি পড়ানো হয়। ঠিক আছে, তো গেল আমাদের এইটা। আমরা পরেরটাতে যাই, পরের ম্যাথে যাই। হ্যাঁ, আচ্ছা পরের ম্যাথটা দেখ কি বলছে। পরের ম্যাথ হচ্ছে বলছে গ্যাস এক্স এর ব্যাপনের হার গ্যাস ওয়াই এর ব্যাপনের হারের দ্বিগুণ। এক্স এর ব্যাপনের হার ওয়াই এর ব্যাপনের হারের দ্বিগুণ। এবার বলছে এক্স এর বাষ্প ঘনত্ব হচ্ছে 2। এক্স এর বাষ্প ঘনত্ব 2 হলে ওয়াই গ্যাসটির আণবিক ভর কত? ওয়াই গ্যাসটির আণবিক ভর কত? ঠিক আছে, তো এখানে কি বলছে এক্স এর ব্যাপন হার গ্যাস ওয়াই এর ব্যাপনের হারের দ্বিগুণ। তারপর আমরা যদি ওয়াই এর ব্যাপন হার ধরি ওয়াই এর ব্যাপনের হার আর অফ ওয়াই ইকুয়াল টু আর, তাহলে আর অফ এক্স কত, অর্থাৎ আমার গ্যাস এক্স এর ব্যাপন হার কত, ওয়াই এর দ্বিগুণ, তার মানে 2r। এবার বলছে এক্স এর বাষ্প ঘনত্ব 2, এক্স এর বাষ্প ঘনত্ব অর্থাৎ আর অফ আমার ডি অফ এক্স ইকুয়াল টু কত 2। আমার লাগবে কি এম অফ ওয়াই জানতে চাইছে, অর্থাৎ আমার ওয়াই গ্যাসটির আণবিক ভর কত। তো আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, আমরা আর এক্স বাই আর ওয়াই ইকুয়াল টু রুট ওভার ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এখান থেকে আমরা মান বসায় দেই। আর এক্স এর মান কত ভাইয়া, আর এক্স এর মান হচ্ছে 2r, আর আর ওয়াই এর মান কত, আর ওয়াই এর মান হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার ডিওয়াই এর মান কত, ডিওয়াই এর মান আমরা জানি না, ডিওয়াই, ডিএক্স এর মান কত, ওই যে এক্স এর বাষ্প ঘনত্ব হচ্ছে 2, এই যে 2। ঠিক আছে, তো এবার কাটাকাটি করি, এটা কাটাকাটি করি, ওই পাশে যদি রুট উঠায় দিই এই পাশে কি হবে, স্কোয়ার হবে, তার মানে ডিওয়াই বাই 2 ইকুয়াল টু 4। তাহলে ডিওয়াই কত, ডিওয়াই হচ্ছে 8। এবার কি বের করতে বলছে, এম বের করতে বলছে, তাই তো, এম ইকুয়াল টু কি, এম অফ ওয়াই, তাই তো, তো এম অফ ওয়াই ইকুয়াল টু কি 2 ইন্টু ডি অফ ওয়াই। কেন, কারণ আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই যদি হয় এখানে কত হবে 2 ইন্টু ডিওয়াই কত পাইছি আমরা 8, তাহলে 8 দুগুণে 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কোথায় আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। ফুলে আমরা বুঝতে পেরেছি। ওকে বাচ্চারা, তাহলে গেল এইটা। এবার এটাকে চাইলে আরো শর্ট করে আমরা করতে পারতাম, আমরা এই যে ডিওয়াই ডিএক্স নিছি সেটা না নিয়ে আমরা এখানেই যদি ডি রাখি, যে বাষ্প ঘনত্বের মান 2 দেওয়া আছে, তাহলে এম এর মান কত 4, তাহলে আমরা m2/m1 দিয়ে এটা করতে পারতাম। ওভাবেও যদি করি 100% কারেক্ট, কোনো প্যারা নাই। ঠিক আছে, দিন শেষে অ্যান্সার মিললেই হয়েছে, ম্যাথের 100টা হয়ে আছে। যাই আমরা পরেরটাতে, এবং এটা লাস্ট ম্যাথ। হ্যাঁ, আমাদের কি যেন গ্রাহামের যেই ইটা আছে, টপিকটা আছে, এইখানে আহামরি তেমন কোনো ম্যাথ বা তেমন কোনো টপিকটা মাথা ঘামাইতে হবে না, এজ ইউজুয়াল আমি যা করাইছি তাই যথেষ্ট। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বুঝায়, এটা বিগত ক্লাসে পড়ে আসছিস, এখন আর দরকার নাই। বলতে একই চাপে ও তাপমাত্রায় কোন পাত্রের একই ছিদ্রপথে পি ও কিউ নামক দুটো গ্যাস নিঃসরণ যথাক্রমে, কে বলছে পি একটা আর কিউ আর একটা, এই দুইটার ব্যাপন হার বা নিঃসরণ হার দেওয়া আছে কত 0.3 আর হচ্ছে 0.2। যদি কিউ গ্যাসের ঘনত্ব মানে ডি দেওয়া আছে, কার, কিউ এর ডি দেওয়া আছে কত 10, কি দেওয়া আছে বাষ্প ঘনত্ব বা ডি দেওয়া আছে কার, কিউ এর, তবে পি গ্যাসের ঘনত্ব এবং আণবিক ভর, তার মানে আমার কোন গ্যাসের, এই যে পি গ্যাসের অর্থাৎ ডি অফ পি এটা বের করতে বলছে, আর হচ্ছে আণবিক ভর
এম অফ পি, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের দেয়া আছে কি কি, এই দেখ এইদিকে দেয়া আছে পি আগে, তার মানে আর পি দেয়া আছে, আবার এখানে কি দেওয়া আছে আর কিউ দেয়া আছে। এত ডেটা দেওয়ার পরে যদি ম্যাথ করতে সমস্যা হয়, ছোটবেলায় কি শিখেছিলাম, আর পি বাই আর কিউ ইকুয়াল টু বাষ্প ঘনত্ব দেওয়া আছে তাই না, তাহলে রুট ওভার ডি কিউ বাই ডি পি, কারণ কি, কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এবার আমরা মানগুলো বসায় দিই ভাইয়া। আর পি কই, আর পি হচ্ছে যে 0.3, 0.3, আর কিউ কত, আর কিউ হচ্ছে 0.2 ইকুয়াল টু রুট ওভার ডি কিউ, ডি কিউ কত দেওয়া আছে, যে কিউ এর দেওয়া আছে 10, তাহলে যে 10 ডিভাইডেড বাই ডিপি, এখান থেকে কি করবি, এখান থেকে ডিপি এর মানটা বের করবি, অর্থাৎ আমার পি এর যে বাষ্প ঘনত্ব আছে সেটা বের করবি। তো পি এর বাষ্প ঘনত্ব বের করার পর পি এর আণবিক ভর ইকুয়াল টু কি, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, এখান থেকে 2 ইন্টু ওই যে বাক্সটা আমরা এখানে পাইছিলাম, এই যে বাক্সটা, এই বাক্সটা এখানে বসায় দিবি, বসায় দিলে নতুন একটা বাক্স আসবে, সেই নতুন বাক্সটা হচ্ছে তোর অ্যান্সার। ঠিক আছে, তো বাচ্চারা আমাদের গ্রাহামের যে সূত্র ছিল সেই সূত্রে আমরা কি পড়ছি, প্রথমে সূত্রটা দেখছি, সূত্র দেখার পরে সেখান থেকে আমরা বিগত বছরের বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করছি এবং অ্যাডমিশনের 2-4টা কোশ্চেন দেখছি। সো হোপফুলি এই জিনিসগুলো যদি দেখিস তোর একাডেমিক অ্যাডমিশন লাইফে গ্রাহাম নিয়ে আর খুব একটা প্যারা খাইতে হবে না। তো আজকে এই পর্যন্তই থাকুক, বলছিলাম আজকে একটা ছোট এবং রিল্যাক্সিং ক্লাস হবে, তাই হয়েছে হোপফুলি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। পর্ব এটা যদি 8 যায় তাহলে পর্ব 9 আমাদের দেখা হবে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস।